আমার ব্লগেই কখনো ধরা পড়েছে যে সূর্য উঠছে এইখান থেকে, আবার কখনো ধরা পড়েছে সূর্য উঠছে ওইখান থেকে। কোনো দিন এটা হয়েছে যে এইরকম ঠিক এই চূড়ো বা এরকম এরকম জায়গা থেকেও হয়েছে, তো আজকে দেখা যাচ্ছে সূর্য উঠছে এই জায়গা থেকে। দারুণ ব্যাপার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে, সফলা একাদশীর অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। শুরু হচ্ছে আমার জীবনের চতুর্থ একাদশীর ব্লগ। ঠাকুরের আসন যখন পরিষ্কার করে আবার নতুন কাপড় চোপড় পেতে দিলাম, তারপরে এই সময়টায় ব্যবধান হচ্ছে প্রায় 5 ঘন্টা। আপনারা কি আমার হাঁটা দেখে বুঝতে পারছেন কিছু? কি হয়েছে জানেন? আমার আজকে সকালবেলা ব্যায়াম করতে গিয়ে 1 কিলোর যে ডাম্বেলটা সেটা হাত থেকে পড়ে আমার পায়ের কোড়ে আঙুলের ওপর পড়েছে, বাঁ পায়ের। তখন একেবারে অবস্থা মানে এতটাই যন্ত্রণা হচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার হাজব্যান্ড গেছিলেন আমার মেয়েকে পৌঁছে দিতে স্ট্যান্ডে, প্লাস বাবার কিছু ওষুধপত্র কিনে আনার ব্যাপার ছিল, ও বাড়িতে ছিল না। তো এখন যেটা হয়েছে, আমি তারপর আর কাউকে কিছু বলিনি, চেপে খানিকক্ষণ বসেছিলাম, তারপর ওই বরফ দিয়েছি নিজেই, তারপর ওই ঠান্ডা জল গরম জল মেয়ে স্নান করে গেছে, তখন গিজারে গরম জল পেয়েছিলাম, করে তারপরে এক্সটার্নাল ইউজ দিয়ে খানিকক্ষণ চুপচাপ বসেছিলাম। বসাতে কিছুটা মনে হলো যেন ব্যথাটা কমলো, এবং আমি দেখলাম যে ফোলেনি, তার মানে আমার আশা হলো যে কোথাও চিড় বা ভাঙেনি হয়তো বা। তো তারপর চুপচাপই ছিলাম, কাউকে কিচ্ছু বলতে যাইনি, আমি আমার মতো করে কাজকর্ম করছিলাম। আমার হাজব্যান্ড অবশ্য ধরতে পারছিল, বলছে কি ব্যাপার, খোঁড়াচ্ছিস মাঝে মাঝে মনে হচ্ছে। তো ঠিক আছে, তখনও তাকে খোলসা করে বলিনি। তা আমি তারপর ওই যে মাইক্রো সেভিং করতে হবে, এই সময়টায় বেরিয়েছিলাম হচ্ছে কিছু জিনিসপত্র কিনতে। তো এই যে বেরোনোটা 20-40 টাকা বাঁচাতে গিয়ে এত সমস্যায় পড়ে গেলাম। জুতোটা যেটা পরেছিলাম সেটা খুব ভালো জুতো ছিল না। তারপর বাড়িতে এসে পরে পুজোটা কোনো ক্রমে করলাম, এবং তারপরে পায়ের যন্ত্রণায় আমি আর নড়তে পারছি না। তবে সব খারাপের পেছনেই একটা ভালো থাকে বন্ধু, সেটা হচ্ছে যে আজকে ঈশ্বর আমাকে পশিয়ে দিলেন, আমি এটা বুঝতে পারলাম। এবং ব্লগ হলো না তেমন, সে অর্থে খুব একটা অল্প স্বল্প যেটুকু দেখছেন সেইটুকুই, মানে মিনিট 5 ব্লগ হয়েছে কি হয়নি। কিন্তু তারপর মানে সে সারাক্ষণ ধরে ঠাকুরের নাম জপ হয়েছে আজকে, কারণ আমার তখন আর কিছু করার ছিল না। এই সময়টায় ব্যথা যথেষ্ট করছিল, কিন্তু তাও আমি চেষ্টা করছিলাম যাতে করে ব্যথাটা কাউকে না বুঝতে দেওয়া যায়। কিন্তু একটু পর থেকে এত যন্ত্রণা বাড়লো, তারপর আর কিচ্ছু করতে পারছিলাম না। তখন মানে কান্নাকাটি করা ছাড়া আমার আর কিছু করার নেই। তখন এই মুহূর্তে একটা অবস্থা ছিল, সেই মুহূর্তে একটা অবস্থা ছিল, কিন্তু ঈশ্বর একদম ঠেলে আমাকে বিছানায় ফেলে দিয়ে নাম জপটি 16 আনার ওপর 18 আনা করিয়ে নিয়েছেন। তো যাই হোক, তারপর যখন ব্যাপারটা সবার গোচরে এলো, তারপর তারা সবাই আমাকে চান্দোলা করে নিয়ে গেল হচ্ছে ডাক্তারের কাছে, এক্স রে হলো, সব কিছুই হলো, এবং যথারীতি কিছু ভাঙেনি। তো এই সময়টা আমি ব্যথা সহ্য করেই কিন্তু কাজগুলো করছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ যে 1 কিলো ডাম্বেলটা পায়ে পড়েছে। 2 কিলোটা পড়লে আমার 2 পা ভাগ হয়ে যেত। এবং সত্যি কথা হচ্ছে, যে উচ্চতা থেকে এবং যে ফোর্সে পড়েছিল, তাতে করে আমার যে পায়ে কিছু হয়নি এটাই ভগবানের আশীর্বাদ। মানে আমার সামনে তারাপীঠ যাওয়া সেটা একেবারেই বানচাল হতো। তো এই সময়টায় আমি আর পেরে উঠছিলাম না, তখন মেয়ে আমাকে একটু পদসেবা করে দিচ্ছিল। তো যাই হোক,
এই ক্লিপিংটা যে দেখলেন ঠিক তারপরেই পোশাক বদলে আমি এবং আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম ডাক্তারবাবুর কাছে। তারপর যখন বাড়িতে ফিরলাম তারপর একবারে আমি ক্যামেরা অন করেছি। তার আগে আমার ক্ষমতাই ছিল না যে আমি ক্যামেরা অন করব। পেন কিলার খেয়েছি, যখন আবার সোজা হয়ে দাঁড়াতে পেরেছি তারপর আবার আপনাদের সামনে আসছি। একদম থেমে যাওয়া একটা দিন ছিল, কি বলবো, হাত পায়ে এত ব্যথা পেয়েছিলাম, কিন্তু তারপরে একটু পালওয়ানি করতে গিয়ে এই কাণ্ডটা হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম বোধহয় আমার আমার জন্য মানে ওই 2 পয়সা বাঁচাতে গিয়ে আমার বরের বোধহয় 10 পয়সা খরচা হবে, কিন্তু সেটা আর হয়নি। যা হোক, ওষুধ খেয়ে এখন মোটের ওপর ঠিকঠাক আছি। তবে যেটা হয়েছে সেটাতে ক্যামেরা খুব একটা যে হাতে তুলতে পেরেছি তারপরে না, কারণ আমি বলি যে আমার জীবন যদি চলে তাহলে আমার ব্লগও চলবে, কিন্তু আমার জীবনটাই যদি থেমে যায়, বিছানায় আটকে যায়, তাহলে আমি আর কেমন করে ব্লগ করবো, তাই না? ডাক্তারের কাছে গেছিলাম, বোধিসত্ত্ববাবু রাগারাগি করছিলেন খুব, তারপরে যা হোক গিয়ে ডাক্তারের ওষুধ দিয়েছেন, ভাঙেনি, এক্সরে হয়েছে, তেমন কিছুই হয়নি, ক্র্যাকও হয়নি, কিছুই হয়নি। তো এখন অনেকটাই ঠিকঠাক আছি। তো যার ফলে আজকের দিনে সেরকম দিনের ব্লগ তো কিছু করেই উঠতে পারলাম না। আজকে আমার গাছগুলো সমস্ত লাগানো হয়েছে, যে গাছগুলো আমি দেখিয়েছিলাম আগের দিন, সেগুলো সবই আলপনা দিয়ে করেছে। আমি ওই বিছানা থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুম যাচ্ছিলাম, বাথরুম থেকে আবার বিছানায় এসে বসছিলাম, এই তো ছিল আমার জীবন। তবে একটা জিনিস, যে আজকে আমি ভরপুর ঠাকুরের নাম করেছি। সব যে হচ্ছে না তাতে খুব একটা বেশি গ্লানি আমার ছিল না, ঠাকুরের নাম করে ভালোই লাগছিল। তারপর ডাক্তারবাবু যখন বললেন যে না কিছুই হয়নি, তখন জানতে পেরে আরোই ভালো লাগছিল। আচ্ছা, আমি দেখলাম মাঝে মাঝে আমি বেশ 2-3 বছর আগে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, ওটা হঠকারী একটা সিদ্ধান্ত ছিল যে আমি শেয়ার করে ফেলেছিলাম আপনাদের কাছে, যে ওই টুকুরের বা মানে সন্তানের জন্য যে টোটকা, তার মঙ্গলার্থে যে সেটা সেটা সেদিনকে ওটা স্বর্ণ বলেছিল আমাকে, সেটা বলাতে অনেকেই দেখছি আবার জিজ্ঞেস করছেন, ওটা বলে আমি খুব ওর কাছে গালাগালি খেয়েছিলাম, কিন্তু সেটা সেদিনকে এই মুখ ফুটে বলেছি বা এডিট করে বাদ দিইনি ওই জায়গাটা। সুতরাং অনেকে আবার জিজ্ঞেস করছেন, দেখুন মানছি সবারই বাচ্চা কাচ্চা আছে, কিন্তু কিছু কিছু জিনিস না শেয়ার করাই ভালো। কিন্তু তবুও ঠিক আছে, একজন বলেছেন যে দেখুন আমরাও তো মা, আপনার চিন্তা হয়, ঠিকই বলেছেন আপনারা। আমি খুব হয়তো ব্যাপারটা পারফর্ম করে দেখাতে পারছি না, ওটাতে সেদিন দেখিয়েছিলাম, কিন্তু আমি একদম খুব সহজ ভাষায় বলে দিচ্ছি। সেটা হচ্ছে লাগবে হচ্ছে, ঘরে যাই ঠান্ডা লাগছে, লাগবে হচ্ছে ফিটকিরি, আর লাগবে হচ্ছে ভীমসেনী কর্পূর। এটাতে ওই নর্মাল কর্পূর বা ঢেলা কর্পূর না, এটা ভীমসেনী কর্পূরই লাগবে। লাগানোর পর সন্তানের জন্মবারে কাজটা করতে হবে। একটা মাটির প্রদীপ নিতে হবে, বাচ্চার মাথার ওপর দিয়ে ওই 7বার মতো ওই ওই জিনিসটা, মানে ভীমসেনী কর্পূর আর ওটাকে কী বলে বলো না, ফিটকিরি, অ্যান্টি ক্লকওয়াইজ বাচ্চার মাথার ওপর দিয়ে এরকম করে ঘুরিয়ে নিতে হবে 7বার। নিয়ে তারপরে ওটাকে কিছুই বলতে হবে না, জাস্ট এমনি এরকমভাবে ঘুরিয়ে নিয়ে তারপর বারান্দায় গিয়ে, এইবারে আমি বারান্দায় গিয়ে বলছি যে ধরে নিন এই যে এইটা হচ্ছে ধরে নিন এটা হচ্ছে একটা প্রদীপ, এর মধ্যে এটাকে দিয়ে জ্বালিয়ে দিতে হবে। জ্বালিয়ে দেওয়ার পর এটা ফেলে দিতে পারছি না, এটা যখন জ্বলে যাবে তখন আপনাকে উচ্চারণ করতে হবে বীজ মন্ত্র। যদি দীক্ষিত থাকেন তাহলে যতক্ষণ সেটা জ্বলবে ততক্ষণ আপনাকে বীজ মন্ত্র পড়তে হবে। যদি আপনার বীজ মন্ত্র শেষ হওয়ার আগে ওটা নিভে যায় তো ঠিক আছে, আপনি কমপ্লিট করে নেবেন। আর যদি করার পরেও আপনার ওটা জ্বলতে থাকে তাহলে একটু অপেক্ষা করবেন। তারপর যখন ওটা জ্বলা বন্ধ হয়ে যাবে, পুরোপুরি আগুনটা নিভে যাবে, তখন জাস্ট এইভাবে করে আঙুল দিয়ে এটাকে জাস্ট এরকম করে ফেলে দেবেন নিচে। সাবধান থাকতে হবে একটু, এই ব্যাপারটা একটু সাবধান। যারা ফ্ল্যাটে থাকেন বা খুব ঘিঞ্জি জায়গায় থাকেন তাদের এটা নিচে আগুনটা যদি একটু অবশিষ্ট থাকে, কোথায় পড়ছে কী বৃত্তান্ত, এটা একটুখানি মাথায় রাখতে হবে। তবে এই কাজটা করতে হবে সেই দিন যেদিন আপনার সন্তানের জন্মবার। এটা কোনো ফিক্সড বার নেই। আপনার সন্তানের জন্মবার সোমবার হলে এটা সোমবার করতে হবে, প্রতি সপ্তাহে সোমবার দিন করতে হবে। এটা করলে কী হবে, বাচ্চাদের নজরটা একেবারে কেটে যাবে সম্পূর্ণভাবে। নজর তো সাংঘাতিক জিনিস, পাথরকেও দুভাগ করে দেয়, সেটা একটা ব্যাপার। কিন্তু এটাও যেমন কাটবে তেমন বাচ্চারা আরও বিভিন্ন রকমভাবে তাদের উপকার হবে। এইটুকুই হচ্ছে সেই জিনিসটা। তো আবার আমি সনের কাছে গাল খাবো, এটা বলে দিলাম সেই জন্য। আর যেটা অবশ্যই করতে হবে, সন্তান যদি পড়াশুনোর মধ্যে থাকে, মানে স্টুডেন্ট, সে 1-এ পড়ুক আর সে অনেক বড় হয়ে যাক, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে অবশ্যই, তার ঘরে হলে সব থেকে ভালো, কিন্তু যা হোক এই সদরের সামনে রাখলে হবে, সেটা হচ্ছে ময়ূরের পালক। দেখতে পাচ্ছেন তো, এই যে ময়ূরের পালক এইটি রাখতে হবে। এটা বাচ্চার জন্য খুব বেশি উপকারী। মানে গোছা ময়ূরের পালক রাখলে ভালো, তবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং মানে ধুলো পড়ে বসে আছে ওরকম করলে চলবে না, ওটা প্রায় সপ্তাহে 2বার করে ওগুলোকে বেশ ভালো করে আপনাকে ঝাড়তে হবে। এই তো, এই দুটোই হচ্ছে সন্তানের, দুটো মানে কি ওই সব মিলিয়ে একটাই, এটা যে সন্তানের জন্য টোটকা, যেগুলো আমি জানি। আর আমি খুব বেশি যেগুলো মানে পারফর্ম করিনি বা সেগুলো ওই জাস্ট এদিক ওদিক থেকে দেখে শুনে আপনাদের বলে দিতে পারবো না।
সেটা একটা ব্যাপার, যেগুলো আমি শুনেছি অনেক কিছুই, কিন্তু আমি যেগুলো নিজে করে উপকার পেয়েছি কেবলমাত্র আমি সেইটুকুই আপনাদেরকে বলছি। ঠাকুরের কাছে ভীষণভাবে চেয়েছিলাম যেন আমার পায়ের কোনো ক্ষতি না হয়, হাড়ের বা সেরকম কিছু, কারণ আমাদের খুব শীঘ্রই বেরিয়ে যেতে হবে হয়তো বা তারাপীঠের উদ্দেশ্যে। তো সেটা হয়ে গেলে আমার খুব মুশকিল হয়ে যেত, মেয়েটা আমার চেয়েছে, যাত্রা হয়তো বাধা পড়ে যেত। তো সেটা হয়নি, সেই জন্য আমি খুবই খুশি সত্যি কথা। যাওয়াটা তো শতাব্দীতে আরোই বেশি চিন্তা হচ্ছিল, পাটা ঝুলিয়ে ঝুলিয়ে যাওয়া হবে, কী যে হবে। তো ভগবান বাঁচিয়ে দিয়েছেন। একটা কথা বলতে তখন ভুলে গেলাম, যেটা যাদের জব মানে যারা দীক্ষা নেননি তারা যেটা করবেন সেটা হচ্ছে যে ঈশ্বরকে মানেন সেটা ঈশ্বরের 108 নাম তখন জব করতে পারেন আর কি। তখন আপনারা ধরুন শিবকে মানেন ওম নমঃ শিবায়, বা মা কালীকে মানেন 108টা বার তখন জব করবেন, ওটা নিভে যাওয়া পর্যন্ত। পুরের জন্য এটা আমি মূলত করতাম, এখনও করি, সত্যি কথা এখনও করি। এটা ইউটিউবে কোথাও পাবেন না, কারণ এই জিনিসটা দিয়েছিল যে আমার এক বন্ধু, তার নাম স্বর্ণমালা। তো ও একদমই সোশ্যাল মিডিয়াতে থাকে না। আমার টুকুটার বড় নজর লাগতো জানেন তো, ওই কারণেতেই আমার মূলত, এমনিতে আমার মেয়ের পড়াশুনো এসবগুলো খুব একটা দরকার হয় না, সত্যি কথা। মেয়েটা আমার বেশ ছোটবেলা থেকে পড়াকু আছে, কিন্তু আমার মেয়ের ভীষণ নজর লাগতো। সেইটার থেকে বাঁচার জন্য এটা আমি করে থাকি এখনও পর্যন্ত। এবং আমার সন্তান যেখানেই থাকুক, যখন ও বাইরে চলে যাবে তখন ওর মাথার উপর দিয়ে তো ঘোরাতে পারবো না, তখন একটা অন্য রকমের টেকনিক, তো স্বর্ণ বলেছে ওটা এখন আমি জানি না, বলছে ও চলে যাক বাইরে তখন তোকে আমি শিখিয়ে দেবো। তা শেখাবে যখন তখন নিশ্চয়ই যদি অনুমতি থাকে তাহলে বলবো, আর কি বলতে পারি। চলুন, কালকে সকালবেলায় দেখা হচ্ছে বন্ধুরা। এখন আমি আবার জবে বসবো। আজকে ব্লগ তো এরকমই হচ্ছে, কিন্তু কি করা যাবে বলুন, দিনটা এরকম গেল। ডাম্বেল পায়ের ওপর পড়ে গিয়ে, ওরে বাবারে। ঠিক আছে, কালকে সকালবেলা দেখা হচ্ছে। সুপ্রভাত বন্ধুরা। মিশো থেকে বাসন মাজার সুবিধের জন্য এই জিনিসপত্রগুলো কেনা হয়েছে। কালকে এটা করে প্রথমবার একটু বাসন মেজেছিলাম, খুব প্রবলেম হচ্ছিল। এগুলোতে বেশ ছবিতে দেখা যাচ্ছিল এগুলো দিয়ে নাকি বাসন টাসন মাজা যায় বেশ, কিন্তু এটার ভরসা আমি করিনি। নিজে নিজেই স্কচ ব্রাইট দিয়ে যা হোক করেছি। ঠান্ডাটা হাতে লাগেনি ঠিক কথা, কিন্তু তার জন্য যে পরিমাণ অসুবিধা আমাকে ফেস করতে হলো তাতে মনে হচ্ছে ওইটুকু ঠান্ডা আমি সহ্য করে নেবো, তারপর নয় গ্যাসে নয় হাত সেঁকে নেব। কিন্তু বাবা এ বড় ঝামেলার জিনিস, বড় হয়েছে যে দেখুন কোথায় আমার আঙুল আর কোথায় তিনি শেষ পর্যন্ত আছেন। কিন্তু ঠিক আছে, আসলে সবই অভ্যেসের ব্যাপার। আমি কয়েকটা দিন একটু করে দেখি, শীতকালের জন্যই এগুলো আসলে লাগবে। তা বুমাদা অনেক দিন থেকেই বলছে যে তুই এবারে হয় এখানে একটা গিজার লাগিয়ে দিই, গিজার লাগিয়ে দিই। আমরা দাঁড়াও না, একটা বিকল্প ব্যবস্থা করছি, তাই 134 টাকা দিয়ে এই বিকল্প ব্যবস্থাটি আমি করেছি। দেখা যাক কতদিন কি করতে পারি। কালকে রাত্রেবেলায় পায়ে ভর দিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, সেই জন্য কালকে হাঁড়ি আর প্রেশার কুকারটা মাজিনি, এমনি রেখে দিয়েছি। অন্যান্য সব কিছু তাও মেজেছি, এইটা পরেই মেজেছি, অনেক টাইম লেগেছে। এটা একটা কাপ মাজতে কত টাইম লাগছে, গ্লাস মাজতে, কিন্তু আসলে ওটা অনভ্যাসের জন্য। তো এইটার মানে যদি খালি হাতে করতাম তাহলে ওটা মেজে ফেলতাম, কিন্তু ওটা করতে এত টাইম লেগে গেলো, পাটা টন 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 করছে। আমি দেখলাম ভাই বেড়াতে যাবো, যদি গন্ডগোল হয়ে যায় থাক। আর তবুও বারণ করেছেন বেশিক্ষণ একটানা দাঁড়িয়ে থাকবেন না। তা যাই হোক আর কি করিনি, একজন কালকের দিনটা একটা ছিল। লবণ ছড়িয়েছে, কিন্তু তাও সাইড দিয়েই লবণ ছড়িয়ে দিয়েছে। আমাদের মোটা মোটা লেপগুলোকে বার তো করতেই হবে, না যেগুলো গায়ে দিচ্ছি তার থেকেও বেশি মোটা আর কি। তাই জন্য যে আগে যে কমফোর্টারগুলো সেগুলোকে সব ধুয়ে দেওয়ার পর্ব চলছে, ওগুলো ধুয়ে কেচে তারপর ওগুলোকে আবার ভরে রাখবো। তো কালকে একটা হয়েছে, আজকে মানে কালকেই হয়েছে, এগুলো আজকে মেলে দেবো। তো যাই ছাদে গিয়ে, এগুলো হালকা, ঘুমাতে থাকলে করতে দিত না, কলেজে বেরিয়ে গেছে লোকটা। তো আর একটা কাচতে হবে আসলে, ওটা কেচে নিয়ে এবার একবারই যাই। দুটোই আপাতত মেলে দিলাম, কারণ আলপনাদি বললো যে ঠুকেছে, এইমাত্র ঠুকেছে আলপনাদি। তো এটাও ছিল অবশ্য আমার হাজব্যান্ডের একটা জ্যাকেট, এটা নিয়ে যাবে আর কি, কয়েকদিন আগারে পড়ছে, যেটা উপহার দিয়েছিলাম ইয়েতে অ্যানিভার্সারি উপলক্ষে। তো যাই হোক, সেটা আমার শ্বশুরমশাই 7টা সোয়েটার আজকে ভিজিয়েছেন। আলপনাদি এসে খবর দিল যে বৌদি একদম কিন্তু জায়গা পাওয়া যাবে না, এমনিতে রোজের জামাকাপড় তো থাকে। তো টুকটুকি দিয়ে আসছে, মানে অনুদ আসছে। তো শাশুড়ি মার কয়েকটা সোয়েটার যেগুলো পাটে পাটে ভাজি করা ছিল, কিন্তু ও এসে পড়বে তো, মানে এর মধ্যে আসছে আর কি, মানে ওই ডিসেম্বরের শেষের দিকটায় আমরা চলে আসবো তখন। তো সেই জন্য আর কি ওগুলো সব একবারে একদিনে আজকে ভিজিয়ে দিয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে গেল, দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। একজনের কমেন্ট দেখলাম, তিনি লিখেছেন যে আমি ভয় দেখাচ্ছি বাস্তু নিয়ে, বারবার করে একই কথা বলে মানুষের ভীতি তৈরি হচ্ছে। আমার তো ভয় দেখানোর উদ্দেশ্য নয়, কনসিয়াস করার উদ্দেশ্য। আমরা বাঙালিরা এই ব্যাপারটা খুব একটা সচেতন কোনো দিন ছিলাম না। আমাদের বাড়িটা কি বাস্তু খুব ভালো বাস্তুর বাড়ি তা তো না। আমাদের যে বাথরুমটা সেটা তো নর্থের বাথরুম, আর যদি 3 ফিট এগিয়ে আসতো নর্থ ইস্টের বাথরুম হয়ে যেত ওটা। তো
তো আমরা সর্বনাশের দুর্গটা থেকে যা হোক আমার শ্বশুরমশাইয়ের কপাল জোর ছিল, তাই জন্য তিনি সেটা বেঁচে। আমরা এই বাস্তুতেই আছি, আমাদের বাড়িতেও আমরা ওই মানে কি বলবো, যে রেমিডি যেগুলোকে জুগাড় বলে যেটাকে, সেটা করে করেই আছি। তো কাজেই আমরা নিজেরা কাকে ভয় দেখাবো বলুন? এখন নর্থ ইস্টের কিচেন টয়লেট ছাড়া অন্যান্য সমস্ত বাস্তুদোষেরই তো সমাধান রয়েছে। এখন যারা নর্থ ইস্টের কিচেন টয়লেটে রয়েছেন তাদের কথা হচ্ছে, তাদের আমার ব্লগ দেখে তাদের নতুন করে খারাপ থাকতে হবে না, তারা ইতিমধ্যেই খারাপ আছেন। কমেন্ট সেকশন চেক করুন না। দেখুন, প্রফেশনাল বাস্তুকার আমি নই যে আমি এগুলো বলবো আপনাদের এই ধরনের, মানে যাই হোক খারাপ লাগা, যেটাকে আপনাদেরও খারাপ লাগা, যে আপনার মনে হচ্ছে যে আমি আপনার মানে অনুভূতিকে এতটুকু অস্বীকার করছি না, কিন্তু এটাই আমি বলছি যে আমি বোধহয় এগুলো ডিজার্ভ করি না, সত্যি কথা। কারণ আমি এগুলো মেনই করিনি আপনাদেরকে। আজকে আপনাদের ফ্ল্যাট যেটা রয়েছে হয়তো বা 100% বাস্তুশাস্ত্র মেনে সেটা করেননি, কিন্তু ভবিষ্যতে আপনাদের সন্তানাদিত জীবনে আরও অনেক উন্নতি করবে। তাদের এই কনসিয়াসনেসটা থাকলে তারা ভবিষ্যতে এটা নিয়ে সচেতন থাকবে, বা আপনাদের পরবর্তীকালে উন্নতি হলে আপনারা দ্বিতীয় যখন কোনো জায়গায় মুভ করবেন তখন নিশ্চয়ই এই জিনিসটা নিয়ে আপনারা সচেতন থাকবেন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু যেটা হবে সেটা ভালো হোক। আমার উদ্দেশ্য তো কেবলমাত্র এইটুকু, তার অতিরিক্ত তো আর কিছু নয়। বলবো বন্ধুরা, আমাদের পুটিমারির যে পুরনো বাড়িটা সেটা ছিল নর্থ ইস্টের টয়লেটের বাড়ি। আমি এখনকার দিনে সেটা ধরতে পারি। বাড়িতে থাকাকালীন আমার মায়ের সমস্ত গয়নাগাটি সমস্ত কিছু চুরি হয়ে যায়, মানে ডাকাতি হয়ে যায়, এবং তারপরেতে ওই বাড়িতে থাকাকালীন আমাদের কোনো উন্নতি হয়নি, আমরা ওই বাড়িতে থাকতে পারিনি। এবার এখনও যারা ওই বাড়িটা কিনেছে, আমরা তখনও জানতাম না ওই বাড়িটা বিক্রি করার সময়। ওই বাড়িতে পুরো 22 কাঠা জায়গার ওপর বাড়ি 2000 সালে আমরা বিক্রি করেছি মাত্র 3 লক্ষ টাকায়। জলের দরে বাড়িটা বিক্রি হয়েছিল। ওই বাড়িটা থেকে আমরা কোনো লাভও পাইনি, এবং যারা ওইখানে আছে ওই বাড়িটা কেন জানি না সারানোও যাচ্ছে না, সারাচ্ছেও না তারা। সবাই আশপাশের লোকের বলে একটা যদি ভূমিকম্প হয় বাড়িটা ধসে যাবে। বাড়িটাতে আমি ব্লগও করেছি, এখন আমার নামও লেখা রয়েছে। মানে কি বলবো বন্ধু, অত সুন্দর একটা বাড়ি, অত সুন্দর একটা প্লট, কিন্তু আমরা নিজেরা সেটার ভুক্তভোগী যে মানুষ কীভাবে ড্রেন হয়ে যায়। আমার বাবার তো ওই বাড়িটা স্বপ্নের বাড়ি ছিল, কিন্তু বাবা বাস্তু নিয়ে ছিলেন না, তিনি সচেতন ছিলেন না। ওই বাড়িতে থাকতে আমাদের কোনো কিচ্ছু ভালো হয়নি। আমরা নিজেদের এত বড় বাড়িতে থেকে আমাদের নিজেদের সবসময় মনে হতো আমরা গরিব। চতুর্দিক থেকে শুধু নেগেটিভিটি আক্রমণ করতো আমাদের সেই গল্প যদি আপনাদের বলি, ঘটনা কি বলবো। কিন্তু যাই হোক, তারপরে যে নতুন বাড়িটি হয় সেটাও যে খুব একটা বাস্তুশাস্ত্র মেনে হয়েছে তা নয়, কিন্তু সেটা অত খারাপ বাস্তুও নয়। আমরা নিজেরা তো ভুক্তভোগী, কাজে আমরা জানি যে কী থেকে কি হয়। তা এখন যাই হোক, আপাতত মানে এই বাড়িতেও খুব যে কনসিয়াস আগে হয়েছে অনেক বছর আগে থেকে তেমনটা নয়, কিন্তু একটা ভুল, একজন ভদ্রলোক তিনি এসেছিলেন আমাদের বাড়িতে, আমার শ্বশুরমশাই, তাকে তো উনি তো কারোর কাছ থেকে অর্থমূল্যের বিনিময়ে কিছু নেন না, মানে আমার শ্বশুরমশাই তিনি এমনি পুষ্টি করে দিয়েছিলেন। তারপরে তিনি তখন নিজে থেকে এই ডাক্তার পেশায় তিনি বলেছিলেন যে তাহলে সত্যদা আপনাকে আমি আপনার বাস্তুর একটু ঘুরে ঘুরে দেখি বলে তিনি যে সমাধানগুলো বলে দিয়েছিলেন, ঠিক যেগুলো ভালো করা উচিত ঠিক তার উল্টো করেছিলেন। এত পাজি লোক, ওটা ইচ্ছা করেই করেছিলেন। তারপর তার রেফারেন্স আমি সেটাও আবার ব্লগে বলেছিলাম, একটা উইন্ড চাইমস নিয়ে আমি ওই কথাটা শুরু করেছিলাম। তারপরে তার কথাটা আমি ব্লগে বলাতে কয়েকজন আমাকে তার নাম্বার চান, আমি সেই নাম্বার দিই, তারা আবার তাদের ঘরের বাস্তু ঠিক করে খুব ভালো আছে। মানে লোকটা কাজটা জানে না তা না, কিন্তু আমাদের বাড়িতে কাজটি উল্টো করে গেছিলো, এবং সেটা যখন আমি ধরতে পারি তখন ইতিমধ্যে অনেক দিন দেরি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তারপর যা হোক বুঝতে পারি যে ব্যাপারটাকে আমাকে প্রফেশনালিই করতে হবে, এবং তারপর আমি প্রফেশনাল নিয়ে আসি। প্রথমে একজন শিলিগুড়ির ভদ্রলোক আসেন, সে গল্প কোনোদিনও আপনাদের বলিনি। সে ভদ্রলোকেতে আমি বুঝতে পারি যে তিনি ব্রহ্মস্থানটা পর্যন্ত ঠিকঠাক নির্ণয় করতে পারছেন না। হ্যাঁ, কোনটা বাড়ির ব্রহ্মস্থান সেটা করতে একটু আঁক কষতে হয়, একটু পড়াশুনো করতে হয়, সেটা পর্যন্ত তিনি পাচ্ছেন না। অথচ তিনি প্রথিতযশা শিলিগুড়ির 1 নম্বর বাস্তুকার। তো যাই হোক, অনেকগুলো টাকা নিলেন, চলে গেলেন, যেটুকু বলে গেলেন ঠিক আছে। তারপরে আমি একটা বড় কাজ করি, আমি খুব বড় একজন বাস্তুকারের সন্ধান পাই, 4 মাস 5 মাস অপেক্ষা করি, কারণ উনি একটা কাজ নিয়ে এখানে আসলে আমরা ধসে যাবো, মানে প্রচুর এক্সপেন্সিভ উনি। হ্যাঁ, কিন্তু প্রচণ্ড প্রফেশনাল, কিন্তু কাজটা খুব ভালো করেন এবং কাজটা শিখেছেন। পাঁচটা কাজ নিয়ে এসেছিলেন, বাগডোগরায় একটা, জলপাইগুড়িতে 2টো হোটেলের, তারপরে মানে ওই রেসিডেন্সিয়াল প্লেস একটা আমাদের বাড়ি ছিল, আর বাদবাকি সবই বিজনেস প্লেস। উনি ছিলেন এখানে, দিল্লি থেকে ছিলেন এখানে। তার এই 5 মাথা মিলিয়ে তার যাতায়াতের খরচ, হোটেলের খরচা সমস্ত কিছু ভাগ হয়, আর ইন্ডিভিজুয়াল বাস্তুতে উনি যে ফিসটা নিয়েছিলেন সেটা রেসিডেন্সিয়াল এরিয়া, আমাদের বাড়িটা ছোটো আমাদের দেখে তার যা হোক কী মনে হয়েছিল জানি না, হয়তো বা একটু কম নিয়েছিলেন, কম মানে তার অনুপাতে কম। নাম জিজ্ঞেস করবেন না, তিনি অত্যন্ত মাত্রাতিরিক্ত প্রফেশনাল। যে টাকাটা নিয়েছিলেন
তার বক্তব্য আমি আপনাদের কাছ থেকে কম নিলাম, কিন্তু আমাদের ধারণা সেটা খুব একটা তিনি কম করেননি, বা করলেও অতি সামান্য, যেটা যাই হোক ওইটুকু দিতে পারলে আমরা আর বাকিটুকুও পারতাম, এরকম একটা ব্যাপার। যাই হোক ঠিক আছে, কিন্তু ওই ভদ্রলোক যাই হোক ঠিকঠাক আর কি, অনেক তামঝামের ব্যাপার, ওই জন্য আর ফেলতেও চাই না, আর এত টাকা দিয়ে এসবগুলো আমি কাউকে রেকমেন্ডও করতে পারি না। তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে বরং একটা কালকে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।